আমরা চলতরিৎ চ্যাপ্টার থেকে ক্লাস 12 সেমিস্টার 2 এর জন্য সেমিস্টার 3 জন্য ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য ক্লাস করাচ্ছিলাম, তাই তো। তো এই ভিডিওতে আমরা আবার ওই থিওরি প্লাস এমসিকিউ সলভ করব। আগের ভিডিওতে যতটা হয়েছিল ঠিক তারপর থেকে আমরা ওহমের সূত্র পড়েছিলাম, ঠিক আছে। এটাও পড়েছিলাম যে রোধ ইকুয়াল টু রো এল বাই এ। তো এই সংক্রান্ত আমরা কোশ্চেনও করেছিলাম, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ সম্পর্কে পড়েছিলাম, তার একক পড়েছিলাম, ঠিক আছে। তো তারপর থেকে আমরা শুরু করব, চলো দেখা যাক। দেখো একটা কথা বলি, তাহলে আমরা আগের দিন জানলাম যে ভি ইকুয়ালস টু আই আর, আমরা এটাও জানলাম যে আর ইকুয়ালস টু রো এল বাই এ, আমরা এটাও জেনেছিলাম যে কিউ ইকুয়ালস টু আই টি, আবার আমরা এটাও জেনেছিলাম যে আই ইকুয়ালস টু ডি কিউ ডিটি। এই সমস্ত কিছু আমরা কিন্তু আগের ভিডিওতে কভার করেছিলাম আর এই রিলেটেড অঙ্কও করিয়েছিলাম, ঠিক আছে। বেশ, এবার দেখো রেজিস্ট্যান্স নিয়ে আর কিছু কথা বলি। তার আগে আমাকে একটু ফাঁকা স্পেসে আসতে হবে। ওকে, দেখো এই দিকে যদি আই প্লট করি আর এই দিকে যদি ভি প্লট করি, এইটা আই আর এইটা ভি, তাহলে এইটা তোমরা কি বলো যে ওহমের সূত্রের লেখচিত্র, যে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে 1/r ইন্টু ভি আমরা লিখতে পারি। তাহলে 1/r এইটাকে আমরা বলি নতি, নতি মানে কি ট্যান থিটা, ঠিক আছে। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1/r, এটা আমরা পড়েছিলাম। মনে রাখবে উষ্ণতা যত বাড়ানো হবে, কি বললাম যে উষ্ণতা যত বাড়ানো হবে রোধ তত বাড়বে। কার ক্ষেত্রে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, ঠিক। রোধ যদি বাড়ে তাহলে 1/r কী হবে? কম হবে। তাহলে তোমাকে এরকম আমি তিনটে গ্রাফ আমি তোমাকে দিয়ে দিলাম। বলো তো কোনটার রোধ বেশি? তুমি কি দেখলে? নতি যত বাড়বে আর তত কমবে, নতি যত বাড়বে আর তত কমবে। তাহলে এর নতি কম মানে এর রোধ বেশি, R1, এইটা R2, এইটা R3। তাহলে আমি বলবো R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3। নতি কম হলে রোধ বাড়বে, আই ভি লেখচিত্রে। আর তুমি এটাও জানো উষ্ণতা বাড়লে রোধ বাড়বে। এবার আমি যদি টেম্পারেচার দিয়ে বলতে চাই তাহলে আমাকে কি বলতে হবে? যে এইখানে রোধ যেহেতু বেশি, এটা T1, এইটা T2, এইটা T3, তাহলে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে দেখে নিই কোশ্চেন কী আছে। এইগুলো আমাদের আগের ভিডিওতে হয়ে গেছে, তো এখান থেকে শুরু হবে। কি বলছে দেখো কোশ্চেনে বলা হচ্ছে যে T1 ও T2 উষ্ণতার একটি ধাতব তারের আইভি লেখচিত্র দেখানো হয়েছে। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? তাহলে এইটার রোধ কি হবে? বেশি। এইটার রোধ কি হবে? কম। রোধ বেশি হলে উষ্ণতাও বেশি হবে, তাহলে নিশ্চয়ই T2 গ্রেটার দেন T1। ওকে, T2 গ্রেটার দেন T1। পরের কোশ্চেন দেখো, যদি একটি তারকে টেনে তার ব্যাসার্ধ R/2 করা হয় তাহলে রোধ কত হবে? ব্যাসার্ধ R/2 করে দিয়েছ, তাহলে রোধ কত হবে? দেখো আমরা জানি R ইকুয়াল টু রো এল বাই এ, যেটা লিখেছি। তাহলে R ড্যাশ ইকুয়াল টু কী হবে? ব্যাসার্ধ যদি তুমি হাফ করে দাও, ব্যাসার্ধ মানে কিন্তু R, আর এ সমান পাই R স্কয়ার। ব্যাসার্ধ অর্ধেক করে দিলে হবে কি? এ ড্যাশ পাই R স্কয়ার বাই 4 হয়ে যাবে। তাহলে A/4 হয়ে যাবে। তার মানে দৈর্ঘ্য কিন্তু 4 গুণ বাড়বে। তাহলে রো ইন্টু 4L, আর ক্ষেত্রফল 4 গুণ কমবে। ক্ষেত্রফল যতটা কমবে দৈর্ঘ্যও ঠিক ততটা বাড়বে, যেহেতু ভলিউম ধ্রুবক। তাহলে এই 4 ওপরে উঠে গেল, তাহলে 16 রো এল বাই এ অর্থাৎ 16R। বোঝা গেল? তাহলে রোধ কত গুণ হবে? রোধ হবে 16 গুণ। আশা করি ক্লিয়ার হয়েছে। আর ব্যাসার্ধের একটা সুষম প্রস্থচ্ছেদে একটি তারের দৈর্ঘ্য বরাবর সংকুচিত করে তারটির ব্যাসার্ধ পূর্বের ব্যাসার্ধের n গুণ করা হলে তারের রোধ কী হবে? এই যে এখনই পড়ে নিলে, যদি n গুণ করা হয়, এখানে তুমি কি করেছিলে? এখানে ব্যাসার্ধ অর্ধেক করেছিলে, আর করেছিলে R/2, তাহলে নিচে কত হয়ে গেল? আর যদি R/2 হয় তাহলে রোধ কত হলো? 16R।
16r মানে কি, মানে 2^4r, 2^4r। তাহলে আমি এটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই জিনিসটা। তুমি দেখবে আগের ভিডিও যারা দেখেছো এটা জানবে যে যদি আমি দৈর্ঘ্য n গুণ বাড়াই, l ড্যাশ যদি nl করি, তাহলে r ড্যাশ হবে n²r। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। আর এখানে আমরা কি দেখলাম, ব্যাসার্ধ যদি অর্ধেক হয় তাহলে রোধ হবে 2^4r, মানে সরি এইটা, হ্যাঁ ঠিক আছে, 2^4r, তার মানে 16r। এখনই তো দেখলে। তাহলে যদি r ড্যাশ ইকুয়াল টু r/n করা হয়, তাহলে ক্যাপিটাল R ড্যাশ অর্থাৎ নতুন রোধ হবে n^4r। সরি, যেটা এখানে বলেছি সেটা ঠিক আছে। এবার আমাদের অঙ্কটাই ল্যাঙ্গুয়েজটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। ল্যাঙ্গুয়েজটাকে কি চেঞ্জ করেছে দেখো, বলছে আর রোধের সুষম প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য বরাবর সংকুচিত করে তারটির ব্যাসার্ধ পূর্বের ব্যাসার্ধের n গুণ করা হলো। তার মানে ব্যাসার্ধকে বাড়িয়ে দিয়েছে, ব্যাসার্ধকে বাড়িয়ে দিয়েছে আর দৈর্ঘ্যটাকে ছোট করে দিয়েছে। ব্যাসার্ধটাকে বাড়িয়ে দিয়েছে আর দৈর্ঘ্যটাকে ছোট করে দিয়েছে। তার মানে এই কেসটাকেই ঘুরিয়ে দিয়েছে, এইটা করে দিয়েছে 2r, বোঝা গেল? এইটা করে দিয়েছে 2r, ওকে। আর এলটাকে করে দিয়েছে l/2। তাহলে এই অঙ্কটা আমি যদি তোমাদেরকে একবারে প্রথম থেকে করে দেখাই যেভাবে বলেছে সেইভাবে, আগেরটা বুঝতে পারলে তো? এবার এটা দেখো কি বলেছে না, প্রথমে রোধ ছিল r ইকুয়াল টু ρl/a, তারপরে রোধ হলো রো থাকলো, এলের জায়গায় কি করেছে, দৈর্ঘ্য বরাবর সংকুচিত করে ব্যাসার্ধ পূর্বের ব্যাসার্ধের n গুণ করেছে। তার মানে দৈর্ঘ্য বরাবর সংকুচিত কত করেছে সেটা বলেনি, শুধু বলে দিয়েছে ব্যাসার্ধ ছিল πr², হয়ে গেছে a ড্যাশ, সেটা পাই ইন্টু nr তার স্কয়ার, তাহলে n² ইন্টু πr², তাহলে n²a, ক্ষেত্রফল n²a গুণ বেড়ে গিয়েছে, তাহলে n²a, ঠিক আছে। যদি n² গুণ ক্ষেত্রফল বাড়ে তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য n² গুণ কমবে, তাহলে রো ইন্টু 1/n⁴ l/a, তাহলে 1/n⁴ রো l/a, তাহলে 1/n⁴ ইন্টু r, ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে r/n⁴। বোঝা গেল কি বললাম? একটা কথা মাথায় রাখবে, ক্ষেত্রফল যত গুণ বাড়বে, ক্ষেত্রফল যত গুণ বাড়বে দৈর্ঘ্য তত গুণ কমবে, ক্ষেত্রফল যত গুণ কমবে দৈর্ঘ্য তত গুণ বাড়বে, প্রত্যেক অঙ্কতেই তাই। ওকে ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। একটি তারের রোধ আর, এটাকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধের মান কি হবে? একদম ইজি, 2a², দ্বিগুণ যেহেতু বলেছে, তাহলে r ইকুয়াল টু বা r ড্যাশ ইকুয়াল টু 2a²r অর্থাৎ 4r। যদি বলতো 3 গুণ তাহলে কি করতে, 3a²r অর্থাৎ 9r, ঠিক আছে। নেক্সট দেখো, 1 গ্রাম তামাকে যথাক্রমে, একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকে ভাবছো যে স্যার যখন এই আর দিয়ে থাকছে বা ব্যাসার্ধ দিয়ে থাকছে তখন কেন জিনিসটা আবার নতুন করে ক্যালকুলেট করতে হচ্ছে। দেখো আর মানেই কিন্তু ক্ষেত্রফল নয়, এ মানে ক্ষেত্রফল, আর এর ভেতরে ঢুকে আছে πr²। তোমাকে যদি আমি বলি যে ক্ষেত্রফল n গুণ বাড়লো মানে হয়ে গেল n, তাহলে দৈর্ঘ্য কিন্তু কমে যাবে, দৈর্ঘ্য হবে l/n। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ব্যাসার্ধ বাড়লো n গুণ nr, তখন তুমি আমাকে বলবে যে স্যার ক্ষেত্রফলটা কত হচ্ছে দেখে নিন, ক্ষেত্রফল কত, πr², তাহলে a ড্যাশ ইকুয়াল টু পাই ইন্টু nr², তাহলে n² ইন্টু πr², তাহলে হয়ে গেল n²a। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে ক্ষেত্রফল যদি n² গুণ বাড়ে তখন দৈর্ঘ্য কমবে, তখন হয়ে যাবে l/n², ঠিক আছে। তাই দেখতে হবে যে ব্যাসার্ধের কথা বলছে না ডাইরেক্ট ক্ষেত্রফলের কথা বলছে, সেইটা একটুখানি ক্লিয়ার করে নেওয়া দরকার। ওকে, বেশ, তাহলে কি বলছে
যে 1 গ্রাম তামাকে যথাক্রমে 1 সেমি 2 সেমি মোটা তারে পরিণত করা হলে তার দুটির রোধের অনুপাত কী হবে। দেখো রোধের অনুপাত কী হবে, এখানে না গ্রামের কথা বলেছে, মানে ভর বলে দিয়েছে, আর 1 সেমি আর 2 সেমি সেটাও বলে দিয়েছে। স্টেপ বাই স্টেপ দেখবে। যেহেতু বলে দিয়েছে ভর একই, তাহলে আয়তন স্থির থাকবে। আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল গণিত দৈর্ঘ্য। তাহলে এল ভ্যারিজ আজ 1/a, কারণ তামা অর্থাৎ ঘনত্ব একই, আবার ভরও একই, তাহলে আয়তনও তো একই না, তাহলে আয়তন তো ধ্রুবক। এবার আমরা জানি আর সমান রো এল বাই এ, এটা জানি ঠিক কি না। এলের জায়গায় আমি কি বসাচ্ছি, এলের জায়গায় আমি বসাবো 1/a, তাহলে এইটা ভ্যারিজ আজ 1/a, নিচে আবার এ, তাহলে ভ্যারিজ আজ 1/a স্কোয়ার। ওকে স্যার, এ মানে আবার পাই আর স্কোয়ার, তার মানে আমি এটা বলতে পারি যে এ ভ্যারিজ আজ আর স্কোয়ার, তাহলে আর ভ্যারিজ আজ 1/r⁴, কারণ এর ভেতরে আবার আর স্কোয়ার আছে, হবে। তাহলে এবার আমি ডাইরেক্ট r1/r2 করে দিচ্ছি। তাহলে r1/r2 কত পাবো, r2/r1⁴, সেটাও বলা আছে যে 2/1⁴, অর্থাৎ 16:1 অ্যান্সার। বোঝা গেল, 16:1 হয়ে যাবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলছে। পরের কোশ্চেন বলছে যে একটি তারের 1% দৈর্ঘ্য বাড়ানো হলো কিন্তু আয়তন স্থির রাখা হলো, তাহলে কি হবে। দেখো একটা তারের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 1%, কিন্তু আয়তন স্থির রাখা হয়েছে, তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল কিন্তু সমপরিমাণ কমবে। যদি 1% দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে কত হবে দৈর্ঘ্য, এল ড্যাশ হয়ে যাবে 1% তো 1% মানে কত হবে 101/100, তার মানে 1.01 এল। ঠিক। এবার আর ড্যাশ, আর ইকুয়াল টু কী ছিল, রো এল বাই এ ছিল, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কী নেব, রো এল ড্যাশ মানে 1.01 এল। আচ্ছা দরকার নেই, তোমাদেরকে তো আমি এমনিই শিখিয়ে দিয়েছি না যে যদি এল এত গুণ বাড়ে তাহলে আর ড্যাশ কত হবে 1.01 তার স্কোয়ার ইন্টু আর হবে, ঠিক কি না। এবার এটার যদি তুমি স্কোয়ার করো এর অ্যান্সার আসবে 1.0201 আর, ঠিক আছে, এইটা আসবে অ্যান্সার। বোঝা গেল। তাহলে গ্রোথ কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, দেখো ছিল কত আর, হয়েছে কত এত আর, বিয়োগ করলে কত হবে আর ড্যাশ মাইনাস আর বাই আর ইন্টু 100%, এইটা হচ্ছে শতকরা, ঠিক আছে। আর ড্যাশ মাইনাস আর করলে হবে 0.0201 বাই এত আর বাই আর, তাহলে আর আর কেটে গেল ইন্টু 100%, তার মানে 2%, ওই অ্যাপ্রক্স 2% বাড়বে, রোধ বাড়বে 2%, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, বলছে তামার রোধাঙ্ক এত ওহম সেমি, 1 মিটার বাহু বিশিষ্ট একটা তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ কত। দেখো একটা তামার ঘনক যদি নিই, তার দৈর্ঘ্য যদি 1 মিটার হয় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে তার বিপরীত প্রান্তের মধ্যে যে রোধ সেইটাই হচ্ছে রোধাঙ্ক। কিন্তু এখানে ওহম সেমি বলা আছে, তাহলে সেমিটাকে আগে আমাকে মিটার করতে হবে, 1.76 ইন্টু 10⁻⁻6, আর সেমিকে যদি মিটার করা হয় তাহলে কি হবে না 100 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 1.76 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ওহম মিটার করে নাও। এইবার তুমি বলে দাও যে 1 মিটার বাহু বিশিষ্ট কোনো তামার ঘনকের দুই বিপরীত তলের রোধ এইটা, তাহলে এইটা হবে -8। দেখো একক ঘনকের বিপরীত প্রান্তের মধ্যে যেটা রোধ সেইটাই রোধাঙ্ক, একক ঘনকের বিপরীত প্রান্তের মধ্যে যেটা রোধ সেইটাই হচ্ছে রোধাঙ্ক। তাহলে এখানে একক ঘনক বলছি ঠিক আছে, কিন্তু একক ঘনক হতে পারে 1 সেন্টিমিটার, হতে পারে 1 মিটার। তো তুমি যদি এখানে সেন্টিমিটার নাও তাহলে এইটা সেন্টিমিটার হবে,
আর যদি এখানে মিটার নাও তাহলে মিটার হবে। এবার যেহেতু এটা মিটারে দেওয়া আছে সেই জন্য আমি এটাকে মিটারে কনভার্ট করে নিলাম। বুঝতে পেরেছো? পরের কোশ্চেন দেখো। আচ্ছা, পরের কোশ্চেনে সলভ করতে গেলে তার আগে একটু থিওরি জানতে হবে। ওকে, আচ্ছা, আমাদের প্রত্যেকটা ক্লাস যেহেতু ছোটো ছোটো ডিউরেশনে আসে, তাই এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। রোধের উষ্ণতা গুণাঙ্ক আগে বোঝাবো, তারপরে এখান থেকে কোশ্চেন সলভ করাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।